স্বাগত জানাচ্ছি TVN24 এর নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানের সাথে আছি তাহিয়া রুবাইয়া তপলা। বরাবরের মতো দুটো বিষয় নিয়ে আজ কথা বলবো। প্রথম বিষয় হচ্ছে হোম কেয়ার এবং পরবর্তীতে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো বিরতির পর সেটি হচ্ছে আমেরিকার একদম কেন্দ্রীয় রাজনীতিতে আমাদের কমিউনিটি অর্থাৎ বাংলাদেশি কমিউনিটির সম্পৃক্ততা এবং আসছে নির্বাচন থেকে শুরু করে যাবতীয় বিষয়ের আদ্যপান্ত নিয়ে। তবে হোম কেয়ার নিয়ে শুরুতেই কিছু বিষয় দর্শকদেরকে জানাতে চাই। সম্প্রতি ডিপার্টমেন্ট অফ হেলথ হোম কেয়ার সেবার বাজেট কমিয়েছে উল্লেখযোগ্যভাবে এবং এর একটি প্রভাব কিন্তু নিউ ইয়র্কে হোম কেয়ার সেবা নেওয়া প্রায় 200,000 সেবা গ্রহীতার উপরে পড়বে। সংস্থাটির একদম সরকারি যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকেই আসলে আমরা এই সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারছি এবং বলা হচ্ছে যে সামগ্রিক স্বাস্থ্য সেবার খরচ নিয়ন্ত্রণে রাখতে এবং দেশের স্বাস্থ্য ব্যবস্থার বাজেটের মধ্যে এক ধরনের ভারসাম্য রক্ষার জন্যই এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার কথা বলছে সংস্থাটি। বিভিন্ন অডিট বা রিপোর্টিং এর ভিত্তিতে বাজেট কমানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে অথবা নতুন করে স্বাস্থ্যসেবা নীতি বা আইন কার্যকর করার জন্য বাজেটের পুনর্বিন্যাস করা হতে পারে বলে মত দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে প্রভাব কি হতে পারে, হোম কেয়ার বাজেট কাটের প্রভাব থেকে শুরু করে যাবতীয় বিষয় আমাদের আলোচনায় থাকছে এবং সেই সাথে আরো বেশ কিছু তথ্য দর্শকদেরকে জানাবো। তবে একটু ছোট্ট করে জানাতে চাই, আমরা যদি প্রথমেই হোম কেয়ার বাজেট কাটের প্রভাব যেটি সেটির কথা যদি বলি তাহলে বলবো যে সেবা গ্রহীতাদের সেবা পাওয়ার সুযোগের উপর কিন্তু একটা বড় ধরনের প্রভাব পড়বে। এছাড়াও সেবা প্রদানকারীরা যারা রয়েছেন তারা কিন্তু বাজেট সীমাবদ্ধতার কারণে তাদের যে মান রয়েছে সেই মানেও কিছুটা তারতম্য হতে পারে, যার ফলে রোগীর সেবা যে মান সেটাতে কিছুটা কমতি অনুভব করতে পারেন। কম বাজেটের কারণে প্রশিক্ষিত কেয়ার গিভারদের নিয়োগ এবং তাদের ধরে রাখার বিষয়টিও কিন্তু বেশ চ্যালেঞ্জিং হবে এবং পরবর্তীতে আরো একটি বিষয় আলোচনায় আমরা আনতে পারি, সেটি হচ্ছে প্রতিক্রিয়া কিংবা প্রতিকার কি হতে পারে। এরই মধ্যে বিভিন্ন হোম কেয়ার এজেন্সি বাজেট কাটের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা সরকারের কাছে আবেদন জানাচ্ছেন এই বিষয়টি যেন পুনর্বিবেচনায় আনা হয় এবং অন্যান্য বিষয়গুলোর দিকেও যেন আসলে সরকার একটু বাড়তি নজর দেয় এবং সেই সাথে নীতি পরিবর্তনের একটি প্রচেষ্টাও কিন্তু আসলে দেখা যাচ্ছে। বিশেষ করে হোম কেয়ার সেবা প্রদানকারীরা বাজেট কাটের যে প্রভাব সেটি কমানোর জন্য তাদের নীতিগত বেশ কিছু পরিবর্তন আনতে পারে এবং নতুন যে ফান্ডিং মডেল রয়েছে সেই মডেল নিয়ে কাজ করবেন আসলে কিভাবে সেটি নিয়েও কিন্তু আসলে আলোচনা চলছে। সেবা গ্রহীতারা যারা রয়েছেন তারা কি করবেন, ভবিষ্যৎ কি আসলে এই সিদ্ধান্তের, কোন কোন দিকগুলোতে সংকট তৈরি হচ্ছে, কোন কোন চ্যালেঞ্জ রয়েছে সামনে, সেগুলো কিভাবে মোকাবেলা করা যায়, এইসব নিয়েই আজকে আলোচনা করব। আলোচনার জন্য আমার সাথে উপস্থিত আছে আশা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এবং সিইও আকাশ রহমান। আকাশ রহমান, আপনাকে স্বাগত আজকের আয়োজনে। ধন্যবাদ তপলাপু, ধন্যবাদ TVN24 এবং বরাবরই ধন্যবাদ দর্শকদের, কারণ দর্শকরা দেখে TVN24 আজকে এই জায়গাতে আসছে। জি নিশ্চয়ই, দর্শক আপনারাও কিন্তু আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হতে পারেন। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি আপনাদের যদি কোনো মতামত থাকে অথবা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা যদি কিছু জানতে চান, টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে পারেন অথবা TVN24 আমাদের ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও আপনারা যুক্ত হতে পারেন। আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেবেন আমাদের অতিথি। আকাশ রহমান, আলোচনা শুরু করতে চাই। আজকের শিরোনাম ঠিক করেছি ডিপার্টমেন্ট অফ হেলথ নির্ধারিত পেমেন্টে কিভাবে হোম কেয়ার পরিচালনা করবেন, এই প্রশ্নটি দিয়ে আসলে শুরু করব। কিভাবে আসলে ডিপার্টমেন্ট অফ হেলথ যে বাজেটটা দিয়ে দিয়েছে, ওরা কিন্তু নির্দিষ্ট দিক নির্দেশনা দিয়ে দিয়েছে। এখানে আপনাদের অ্যাকচুয়ালি আর কিছু করার নাই, মানে আমাদের কিন্তু কিছু করার নাই যে আমরা কম দিব না বেশি দেব। ওরা ফিক্সড করে দিয়েছে যে আপনি যারা নিউ ইয়র্ক সিটি 5 বরোতে আছেন ওদেরকে একটা ফিক্সড রেট করে দিয়েছে এবং এই রেটটাও জবাবদিহিতার মধ্যে নিয়ে আসছে যে আপনি ইচ্ছা করলে পারেই এর কম দিতে পারবেন না, ইচ্ছা করলে এর বেশি দিতে পারবেন না, যেটা $21.09 এটা দিতে হবে আপনাকে। আর যেটা লং আইল্যান্ড বা ওয়েস্টচেস্টার কাউন্টিতে 20.25, আর যেটা আপনার বাফেলো এরি বা আদার্স কাউন্টি ওটাতে $17.76 করে দিয়েছে। এখন এখানে আমরা তো চিঠিটা অনেক সময় পেয়েছি হচ্ছে আপনার 8/1 থেকে ইমপ্লিমেন্ট করেছে, আমাদেরকে হয়তো গভর্নমেন্ট চিঠি দিয়েছে বা এমএলটিসি চিঠি দিয়েছে 8/5 বা 8/6। তো আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে যে আমরা তো উইকলি যখন পেরোলটা রান করি দেখা যাচ্ছে আপনার 8/7 আমরা অলরেডি পেরোলটা দিয়ে দিয়েছি, কিন্তু যখন আমরা 8/14 পেরোলটা দিয়েছি কম করে বা বাজেটটা কাট করার পর থেকে প্রত্যেকটা কনজিউমার কিন্তু আনহ্যাপি। এখন আমাদেরকে কনজিউমারকে এডুকেটেড করতে হচ্ছে
যে আসলে ডিপার্টমেন্ট অফ হেলথ বা এমএলটিসি যে আমাদেরকে একটা চিঠি দিয়ে দিয়েছে, প্রত্যেকটা এমএলটিসি একটা করে আলাদা চিঠি দিয়েছে যে CFR 22- এত এই ধারার অনুযায়ী আপনাদেরকে এই রেটটা কমানো হয়েছে। বা আমাদেরকে যেমন আগে যখন আপনার রেট বার্গেনিং থাকতো, যে ওরা আমাদেরকে বলতো 25 টাকা দিব, এখানে একটা কাউন্টার সাইন থাকতো যে আপনি অ্যাগ্রি করছেন, এটা সাইন করে দেন। এই ডকুমেন্টে কোনো কাউন্টার সাইন নাই, ওরা বলে দিয়েছে দিস ইজ ফাইনাল। সো আপনার এখানে আর্গুমেন্ট করার কোনো স্কোপ নাই যে আমরা আসলে। একটা মজার জিনিস হচ্ছে যে কনজিউমারের কিন্তু প্রথম আগে থেকে 21 টাকা 9 পয়সা ছিল। যারা বিদেশি কাস্টমারগুলো, মানে আমাদের সাউথ এশিয়ানের মধ্যে বাঙালি বা ইন্ডিয়ান বা যারা পাকিস্তানি ছিল না, ওরা কিন্তু 21 টাকা 9 পয়সা অভ্যস্ত ছিল, ওদের কিন্তু কোনো ইফেক্ট নাই। কারণ আমাদের অনেক ক্লায়েন্টই আছে যারা আগে থেকে 21 টাকা 9 পয়সা পেত। কিন্তু আমাদের নিজেদের মধ্যে যে কৃত্রিম সংকট আমরা তৈরি করেছি, এই কথাটা কেন বললাম, কারণ আপনি একটা বিদেশি হোম কেয়ার এজেন্সিতে যান, ওরা কিন্তু কাউকেই 22.5 টাকা দেয়নি। XYG যে কোম্পানি যারা মানে আর একটা কমিউনিটি ওন করে, নট বাংলাদেশি কমিউনিটি, তারা কিন্তু আপনার ডে 1 থেকে 21 টাকা 9 পয়সা দিয়ে এসছে। কিন্তু আমরা বাঙালি যারা কিছু আছে, এরা কিন্তু আমরা 22 টাকা 23 টাকা একটা অসম প্রতিযোগিতায় চলে এসেছিলাম। সবসময় আসলে উপরওয়ালাই একটা সেট করে দেয় মানুষের, যে আপনি কোথায় প্রতিযোগী থাকবেন, কোথায় যে আপনি ঠেকবেন বা কোথায় আপনার ওয়াল, এটা কিন্তু আল্লাহ তালাই সেট করে দিছে, আমরা যদি যে ধর্ম থেকে মানি। কারণ এখন কিন্তু আপনি 24 টাকা বিলবোর্ডে লিখছেন 23.5 টাকা, এটা কিন্তু করতে পারবেন না, করার কোনো স্কোপ নাই। কারণ আপনি পাচ্ছেনই 21 টাকা 9 পয়সা হারে, আপনি সেখানে 22 টাকা কোথা থেকে দিবেন? এখন কোশ্চেনটা হচ্ছে যে আমরা যারা হোম কেয়ারের মালিক বা এজেন্সি বা যারা, তারা আপনার কোন টাকাটা তাহলে এমএলটিসি থেকে পাচ্ছেন? ওরা কিন্তু নির্ধারণ করে দিয়েছে আপনি যে একটা কনজিউমারে, যেটাকে মেইন কোশ্চেনটা আসবে যে PMPM, হোয়াট ইজ PMPM? প্রাইস পার মেম্বার পার মান্থ। ওরা আপনার গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফ হেলথের ওয়েবসাইটে উল্লেখ করে দিয়েছেন যে আপনি 145 টাকা 45 সেন্ট পার মেম্বার প্রতি পাবেন। এখন আপনি অ্যাজ এ মালিক হিসাবে কি করবেন? 145 টাকাকে আপনি কনজিউমারকে দিয়ে দিবেন? হ্যাঁ, আপনি যদি 22 টাকা দেন বা 21.5 টাকা দেন, আপনার যে 70 সেন্টস বা 80 সেন্টস বা $1 গভর্নমেন্ট দিচ্ছে, ওটাই কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। এখন আপনি কি আবার সেই অসম প্রতিযোগিতায় যাবেন যে না, আশা হোম কেয়ারের ক্লায়েন্ট 21 টাকা 9 পয়সা দিচ্ছে, ঠিক আছে, ওই ক্লায়েন্টটা তো ডেফিনেটলি, ক্লায়েন্ট কি করছে এখন, কনজিউমার কি করছে, PA কি করছে? সকালবেলায় সে ফোন, যখনই দেখছে পেরোলে সে 2 টাকা করে কমে গেছে বা 1 টাকা কমে গেছে বা 50%, ওরা সাথে সাথে আর একটা এজেন্সিকে ফোন করতেছে। যারা অনেস্ট আছে বা অন্যান্য এজেন্সি, যেমন আমরা কিছু এজেন্সি বন্ডিং করেছি যে না, আমরা 21 টাকা 9 পয়সার বেশি দিব না তো দিবই না, ওরা কিন্তু ঠিক আছে। কিন্তু যারা মনে করেন অসৎ পন্থা চেষ্টা করতেছে, ওকে আশা অঙ্কের একটা ক্লায়েন্ট আসছে, ওকে 21.5 টাকা করে আপনাকে 50 সেন্টস বাড়াই দিচ্ছি, মানে তার লভ্যাংশ থেকেই কিন্তু দিয়ে দিচ্ছে, সেটা কিন্তু আপনি করতে পারেন। কিন্তু একটা জিনিস হয়তো জানেন না, সেটা হচ্ছে যে এই অগস্টের শেষে একটা কস্ট রিপোর্টিং করতে হবে গভর্নমেন্টের কাছে KPMGর মাধ্যমে। ওখানে কিন্তু ক্লিয়ারলি যারা আপনাকে কস্ট রিপোর্টটা না করবে, ওরা কিন্তু আউট অফ নেটওয়ার্কের বাইরে। আপনাকে কস্ট রিপোর্টটা করতেই হবে যে আপনার কুইন্স কাউন্টিতে আমার 1500 মেম্বার ছিল, 1 থেকে 140 ঘন্টা পার মান্থ, তার জন্য আমি এত টাকা পে স্টাবের হিসাব অনুযায়ী আমি দিয়েছি, এবং আমার সার্ভিস চার্জ ছিল 145 টাকা। ওখানে কিন্তু প্রতিটা ওদের কলামের মধ্যেই সেগ্রিগেট করা আছে। এইটা যদি, এই যে দর্শকদের উদ্দেশ্যে আমি এজেন্সির ওনারদেরকেও বলছি যে এইটা যখন আপনি ফিল আপ করবেন, তখন কিন্তু আপনি কোনো অবস্থাতেই দেখাতে পারতেছেন না, অপশানস নাই যে ওকে আমার 145 টাকা থেকে আমি $70 আমি কনজিউমারকে দিয়ে দিয়েছি বা PA কে দিয়েছি। দেয়ার ইজ নো অপশানস, আপনি কিন্তু এটা পারবেন না। সেক্ষেত্রে আপনাকে ওই ট্যালি বা ওই যে ছক, ওটা কিন্তু আপনাকে মানতেই হবে, যেটা ডিপার্টমেন্ট অফ হেলথের নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে আপনার ওই রিপোর্টটা সাবমিট করতে হবে, এবং এটা লাস্ট ডেট হচ্ছে এই মাসে 29 তারিখ বা 30 তারিখ। আচ্ছা, এই যে এত বড় পরিবর্তন আসলো এবং অনেকগুলো স্টেপের কথা আমরা শুনলাম, আপনারা কি নিজেরা মিলে আসলে নীতিগত কোনো পরিবর্তন আনতে যাচ্ছেন কিনা? আপনি একটা জানেন যে আপু, যে সাউথ এশিয়ান CDPAP ওনার্স অ্যাসোসিয়েশন আছে, ওখানে কিন্তু আমাদের প্রত্যেকটা যারা ওনার, তাদের কিন্তু একটা বন্ডিং ছিলই। আমি বলবো যে আমাদের
কোনো কনজিউমারকে আমরা 21 টাকা 9 পয়সার বেশি দিব না। কারণ আমার দেখেন, আমার যে 1 টাকা গভর্নমেন্ট বেনিফিট দিচ্ছে বা আমি কিন্তু আমার লাভটা থেকেই কিন্তু কনজিউমারকে এতদিন দিয়ে এসেছি, যে ওকে আমার 10 পয়সা লাভ করছি, কনজিউমারকে আমি 80 সেন্টস বেশি দিচ্ছি। কিন্তু আমি আর আপনার প্রতিযোগিতার জন্য কিন্তু আমি এবং আপনি লুজার হয়েছি। এখনো কি আমরা ওই লুজারের পথেই যাব? আমি যাব না, আমি আশা হোম কেয়ার যাব না। এখন আমাদের যে আমরা যখন এটা ইমপ্লিমেন্ট হয় 8 পরে, আমাদের যে গ্রুপে আমরা সবাইকেই অবগত করার চেষ্টা করছি যে আসেন আমরা বসি, একটা ডেট ফিক্সড করি এবং আমরা একটা নীতিগত ডিসিশন নেই। কেউ কেউ এটার পক্ষে গিয়েছে, কেউ কেউ বসতে চেয়েছে, কেউ ফোনও ধরেন, কেউ আবার উত্তরও দেয়নি, বলছে আমি এখন বিজি আছি। মানে সে হয়তো সেই পন্থাটা চেষ্টা করতেছে, এটা আমার ধারণা। আই এম নট শিওর, কারণ এটা পাবলিকলি বলা, যে কারণ ধারণাটা এই যে তাহলে তো আপনি স্বতঃস্ফূর্তভাবেই বসতে চেতেন যে ওকে 15টা এজেন্সি যদি আমরা বসি এবং কাউকে যদি আমরা 21 টাকা 9 পয়সা বেশি না দেই, তাহলে কিন্তু সব কনজিউমারই এটা অ্যাকসেপ্ট করবে যে না, এটা রুল। তো অ্যাকচুয়ালি এখন কিন্তু ওরা যে সিএফআরসি বা যে রুলের আকারে আমাদেরকে লেটারটা দিয়েছে, দিস ইজ ওয়ান কাইন্ড অফ কোর্ট ল বা ওয়ান কাইন্ড অফ লয় বলতে পারেন আপনি, সেটা আমরা বাধ্য হচ্ছি মানার জন্য। এখন এটা তো আজকে হচ্ছে আপনার 19 তারিখ, আপনার আরও একটা পেরোল এই শুক্রবারে যাবে, তখন কিন্তু আপনি ইফেক্টিভটা বুঝতে পারবেন। যে আমার কিন্তু অন্য হোম কেয়ার থেকে ফোন করতেছে যে ভাইয়া আমাদের তো এবিসি এজেন্সিটা টাকা কমাইয়ে দিয়েছে, 21 টাকা 9 পয়সা দিচ্ছে, আপনি কি আমাকে 50 সেন্ট বাড়াই দিবেন কিনা। আমাদের কিন্তু প্রত্যেকটা যারা ফোন রিসিভ করে কোঅর্ডিনেটর বা বলা আছে যে না, আমরা কোনো অবস্থাতেই কোনো এজেন্সির কোনো ক্লায়েন্ট 21 টাকা 9 পয়সার বেশি দিয়ে আনবো না। এটা আমাদের শিক্ষা বা আমাদের একটা কমিটমেন্ট। এবং দেখেন, আপনি যদি আপনার চ্যানেল থেকেও আপনি অডিট করেন, দেখবেন যে আমাদের 1 তারিখ থেকে এই 19 তারিখ পর্যন্ত আমরা অন্য এজেন্সির কোনো ক্লায়েন্ট বাড়াই দিয়ে নিয়ে আসিনি। আচ্ছা, আমি একটু লাইসেন্সের ব্যাপারটা জানতে চাইবো, যে লাইসেন্স না থাকলেও আসলে হোম কেয়ার পরিচালনা করার বিষয়টি আসলে কি? আসলে এখানে কিছু কিছু এজেন্সির ওনাররা আমরা একটা জিনিস দেখেছি যে বলছে যে আপনি লাইসেন্সটা নিয়ে আসেন, আমরা বাড়াই দিচ্ছি। এটা কিন্তু টোটালি একটা রং কনসেপ্ট আমরা কনজিউমারকে দিয়ে দিচ্ছি। কনজিউমার লাইসেন্স কোত্থেকে আনবে? ওনাকে তো এডুকেশনের মাধ্যমে আসতে হবে, 40 আওয়ার্সের একটা ক্লাস করে আসতে হবে, যে আমি এইচএচএ বা পিছিয়ে যে লাইসেন্সটা নিব। ওখানে কিন্তু ইটস নট যে আপনি একটা লাইসেন্স প্রিন্ট করে দিয়ে দিলেন, ওটার বাপার যে ইয়েটা আছে আপনার গভর্নমেন্টের যে এডুকেশনাল সিস্টেম, ওটার মধ্যে আপনাকে এন্ট্রি করতে হয়। আপনি একটা লাইসেন্স নিয়ে আসলে ওটাকে হোম কেয়ার রেজিস্ট্রি বলে। হোম কেয়ার রেজিস্ট্রি এমন একটা জিনিস যে আপনার ডিপার্টমেন্ট অফ হেলথের আন্ডারে ওয়ান কাইন্ড অফ ডাটাবেস, যে আপনি কতগুলো এইচএচএ বা পিছিয়ে নিউ ইয়র্ক স্টেটে আছে, আশা হোম কেয়ার কতগুলো আছে, এবিসি হোম কেয়ার আছে, এক্সওয়াইজি, প্রত্যেকের কিন্তু এখন যেমন সিডিপ্যাপের কিন্তু কোনো রেকর্ড আমাদের কাছে যা আছে, এমএলটিসির কাছে কিন্তু 100% ওইভাবে রেকর্ড, বা ডিপার্টমেন্ট অফ হেলথের কাছে কিন্তু রেকর্ড নাই। কিন্তু আপনি যখন এটা লেক্সা বা লাইসেন্সের আন্ডারে চলে আসবেন, 100% আপনাকে রেকর্ড থাকবে যে আশা হোম কেয়ারের 40 জন এইচএচএ এনরোল্ড আছে, এবং 40 জনেরই আপনাকে ব্যাকগ্রাউন্ড চেক করাইতে হবে। ক্রিমিনাল হিস্টোরি ব্যাকগ্রাউন্ড চেক বলে। ইটস নট দ্যাট যে আপনার যদি কোনো কারণে আপনার হিস্টোরিতে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থাকে, আপনি কিন্তু এইচএসএ লাইসেন্স হিসাবে কাজ করতে পারবেন না, যেটা এখন আপনি কোনো লাইসেন্স ছাড়াই আপনার বাবা মার সেবা করতেছেন। আপনি দেখেন কতগুলো টার্মিনোলজির পরে কিন্তু আপনি লাইসেন্সটা পাচ্ছেন, এবং সেটা ওই হোম কেয়ার এজেন্সিকে সিডিপ্যাপের লাইসেন্স থাকলেই আপনি হোম কেয়ার লাইসেন্স অপারেট করতে পারবেন না। দিস ইজ দ্য ল। মনে করেন আশা হোম কেয়ারে যদি লেক্সা লাইসেন্স না থাকে, আশা হোম কেয়ার কিন্তু ওই লাইসেন্সধারীকে সেবা দিতে পারবে না। কিন্তু সবচেয়ে আনন্দের বিষয় বা যেটা ভালো কথা হচ্ছে, আশা হোম কেয়ারের এই লাইসেন্সটা আছে, যেটাকে বলে লেক্সা, লাইসেন্স হোম কেয়ার সার্ভিস এজেন্সি। আপনি গুগল করেন, ডিপার্টমেন্ট অফ হেলথে দেখেন, আমাদের লাইসেন্স নাম্বার সহ ওদের নিজস্ব ডাটাবেজে আছে। কিন্তু যাদের নাই, আমি সব কনজিউমারকে একটু বলি আপনাদের মাধ্যমে যে আপনারা একটু গুগল করেন, একটু পড়াশোনা করেন। বাইরের কথাই তো কান দেওয়ার দরকার নাই, ফেসবুকে কান দেওয়ার দরকার নাই, যে আপনি কোন এজেন্সিতে যাবেন লাইসেন্সটা নিয়ে বা লাইসেন্সটা দিয়ে আপনি আপনার বাবা মাকে বা আপনার যে
রিয়েল সার্ভিসটা তাকে সেবাটা দেওয়ার জন্য। এটা কিন্তু ডিটেলটা আপনার গুগলেই আছে বা ডিপার্টমেন্ট অফ হেলথের ওয়েবসাইটে আছে। কনজিউমাররা তো আসলে অনেক সময় দেখা যায় যে অনেক কিছু তারা হয়তো বা বুঝতে গিয়ে কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়, সেই ক্ষেত্রে আসলে যারা হোম কেয়ার সার্ভিস নিতে চাচ্ছেন তাদেরকে আপনি আসলে কি পরামর্শ দিবেন, কোন দিকগুলো আগে তারা ভালোভাবে খেয়াল করবেন? আমি প্রথমে আপনাদের মাধ্যমে একটা জিনিস বলতে চাই যে এই যে গুজব বা আমাদের কাজ কিন্তু গুজব ক্রিয়েট করা। আমি সরি টু সে, আমরা গুজবটা ক্রিয়েট না করে আমরা অ্যাকুরেট ইনফরমেশনটা কনজিউমারকে দেই বা পিএ কে দেই। যেমন আমার কাছে 10টা ফোন আসে দিনে যে কি আমরা লাইসেন্স থাকলে কি আমাদের সার্ভিস আর চালু থাকবে না। এটা ভুল। আপনার সিডিপ্যাপ সার্ভিস কিন্তু চালু আছে। আপনি শুধু আগে হয়তো 22 টাকা পেতেন, এখন 21 টাকা 9 পয়সা পেতেন। সার্ভিসের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। ডিপার্টমেন্ট অফ হেলথ বা বাজেট, সেটা গভর্নমেন্টের বাজেট কাট করে আমাদেরকে রেট কমাই দিছে। আগে হয়তো আমি 25 টাকা পেতাম সব মিলে, এখন আমাকে 21 টাকা 9 পয়সা দিচ্ছে, প্লাস 145 টাকা দিচ্ছে আপনাকে পার মান্থ তার সার্ভিসটার জন্য। তো এই যে মাঝখানের যে গুজব যে আপনি লাইসেন্স আর আপনার কিন্তু হোম কেয়ার টিকবে না বা আপনি আর সার্ভিস নিতে পারবেন না, অথবা আপনি লাইসেন্সটা নিয়ে আসেন আমরা আপনাকে রেটটা আবার বাড়াই দিচ্ছি আগের থেকে, আপনি রেটটা কিভাবে লাইসেন্সটা নিয়ে আসলেই বাড়াই দিবেন, এই ব্যাখ্যাটা কিন্তু আপনার কনজিউমার ওই এজেন্সিকে করতেছে না। তাদের মধ্যে একটা ভীতু অলরেডি চলে আসছে। মানুষ কিন্তু অনেক ভীতু সম্রস্ত, অনেকেই কিন্তু ভয় পাচ্ছে যে আমাদের হোম কেয়ারটা মনে হয় বন্ধ হয়ে যাবে, কারণ এটার সাথে কিন্তু অনেক পরিবার নির্ভরশীল। আপনি হয়তো এই হোম কেয়ারের জন্য একটা বাড়িও কিনেছেন এটাতে মর্টগেজ দিচ্ছেন। আমি যদি আপনাকে একটা ভুল ইনফরমেশন দেই, উনি কিন্তু রাতে ঘুমাতে পারতেছে না যে আমার মর্টগেজটা আমি কি, আসলে কিন্তু এটা টোটালি ভুল ধারণা। আপনাদের মাধ্যমে আমি একটা কথাই মানুষের কাছে দিতে চাই যে আপনার সার্ভিস অ্যাজ ইট ইজ আছে, শুধু আপনি 1 টাকা বা 50 পয়সা প্রতি আওয়ারে লুজ করতেছেন। এটা লুজ করেন, এটা ডিপার্টমেন্ট অফ হেলথ আপনাকে ঠিক করে দিয়েছে। আপনাকে যদি টিবিএন 24 এটা রুল করে দেয় যে আপনি 8 ঘন্টার বেশি প্রোগ্রাম করতে পারবেন না, এটা ল। আপনি কিন্তু বাইরে বলতে পারতেছেন না যে আমি 9 ঘন্টা লুকায় লুকায় করবো, কারণ ওটা ল করে দিয়েছে টিবিএন 8 ঘন্টা করবে। সেম অ্যাজ ইট ইজ যে ওটা ল করে দিয়েছে আপনি 21 টাকা 9 পয়সা পাবেন। আপনাকে তো ঘাবড়ানোর কিছু নাই। আপনি হয়তো $1 লুজ করতেছেন বা $1 কম পাচ্ছেন, বাট আপনি এটা নিয়ে হ্যাপি থাকেন যে আপনার সার্ভিসটা বন্ধ হয়নি। আমরা প্রবলেমে পড়েছি কারণ হচ্ছে যে আমাদেরকে আগে মনে করেন আমাদের এই টাকার মধ্যে আমাদের এমপ্লয়ার ট্যাক্স দিতে হচ্ছে, যেটা জানেন 13%, লায়াবিলিটি ইন্স্যুরেন্স দিতে হচ্ছে, ওয়ার্কার কম্পেনসেশন দিতে হচ্ছে। আমার অফিসটা আপনি তো জানেন 4টে আমার অফিস, তো 4টা ব্রাঞ্চের ভাড়া, স্টাফদের বেতন, এই টাকাটা কিন্তু আমার এর মধ্যে থেকে অ্যাকোমোডেট করতে হচ্ছে। তো আপনাদের কনজিউমাররা তো একটু আমাদের দিকে তাকাইতে হবে যে না আসলে আমি প্রেশার দিব বা চলে যাব অন্য এজেন্সিতে, উনি টাকাটা কোথা থেকে এনে দিবে। একটু জানবো যে এই যে বাজেট কমানো হলো কিংবা সরকারের পক্ষ থেকে টাকা কিংবা অর্থের বিষয়টা একটু কমিয়ে নেওয়া হলো, এটার কারণে কি কেয়ার গিভাররা যারা রয়েছেন তাদের কোয়ালিটি কিংবা তাদের প্রশিক্ষণ কিংবা দক্ষতা এটার উপর কি কোনো প্রভাব পড়বে কিনা? আপনি যখন আপনার বাবার তো সার্ভিসটা আপনি দিয়ে এসছেন, তো এখানে তো প্রশিক্ষণেরও কোনো কিছু নাই, দক্ষতারও কোনো কিছু নাই, বা আপনি হারানোরও কোনো কিছু নাই। আপনি 6 মাস ধরে সার্ভিসটা দিচ্ছেন আপনার বাবার, আগে আপনি 22 টাকা পেতেন, এখন 21 টাকা 9 পয়সা পাবেন। এভরিথিং উইল বি দ্য সেম। আমরা যদি পরবর্তী দিকের কথা যদি চিন্তা করি, দীর্ঘমেয়াদী আসলে এটার কোনো প্রভাব পড়ছে কিনা, নেতিবাচক কোনো প্রভাব পড়ছে কিনা? একটা দীর্ঘমেয়াদী একটা পরিবর্তন আসবে, সেটা হচ্ছে আপনার 2025 এর এপ্রিলের দিকে, যেটাকে বলা হচ্ছে যে আমাদের যে 600 বা 650 এজেন্সি আছে বা ওনার আছে বা মালিক আছে, কোম্পানি আছে, এদেরকে একটা আমব্রেলার আন্ডারে নিয়ে আসবে। এটা কিন্তু ফিউচার। আমি কিন্তু আজকে 9 মাস আগে ফিউচার বলে দিতে পারি না। এটা 2020 থেকেই শুরু হয়েছে। 2020 থেকে আমরা শুনে আসছি, প্রথমে আসছে এফআই, ফিসকাল ইন্টারমিডিয়েট, মানে লিড এফআই। প্রথমে 50টা কোম্পানিকে দেওয়া হলো। আমরা তো খুবই ভীত সাব্যস্ত, যারা পাইনি তারা কি চিন্তা করলাম, আমরা আবার কোর্টে এটা রিট করলাম যে কেন এটা ডিসক্রিমিনেন্সি করা হলো, যে আমারও তো 2000 মেম্বার আছে, আর একজনের 800 মেম্বার আছে, সে লিড এফআই পেয়ে গেছে, কিন্তু আমরা 2000 যারা তারা পাইনি। এইটা আবার কি করা হলো, এক্সটেন্ড করা হলো। ওকে, এটার উপর হাইকোর্ট রিট করলো দিস অ্যান্ড দেন। এটা আবার 2023-তে আবার নতুন একটা নিয়ম নিয়ে আসলো যে ঠিক আছে আমরা আরও 100 এজেন্সিকে দিচ্ছি। কিন্তু দেখা গেল সেম জিনিসটা, আপনার 10,000 মেম্বার আছে, আপনি লিড এফআই পাননি, যার 1000 মেম্বার আছে সে আবার লিড এফআই পেত। তো ক্যাটাগরিটা তো আমাদের কাছে আপনাদের মতো লাইভ অনুষ্ঠানে কেউ ব্যাখ্যা করতেছে না, বা আপনাদের কাছে কোনো মিডিয়াকে জানাচ্ছে না যে এই পরিপ্রেক্ষিতে আশা হোম কেয়ার লিড এফআই পেয়েছে, বা এই পরিপ্রেক্ষিতে এবিসি হোম কেয়ার লিড এফআইটা পায়নি। তখন আমরা আবার রিড করলাম যে তাহলে এটাও। তো
এইটার পরিপ্রেক্ষিতে আবার কি আসলো যে 2024 এপ্রিলে যে ঠিক আছে আমরা লিড এফআইগুলোই তুলে দিচ্ছি, যারা যারা পেয়েছিল ওগুলো ক্যান্সেল। কিন্তু ওগুলা ক্যান্সেল করে আপনি কি পাবেন, কি দিবে, এটা কিন্তু কোথাও আমাদেরকে জানায়নি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করতেছি যে অপোলা টিবেন24 থেকে এটা বলছে, এটাই আইন। আসলে কি আমি জেনে বলছি? আমি কি কোনো ডকুমেন্টারি বলছি? আমাদের কাছে কি ডিপার্টমেন্ট অফ হেলথ কোনো চিঠি দিয়েছে? আমাদের কিন্তু কোনো চিঠি দেয়নি। আমাদেরকে চিঠি দিয়েছে যে আপনাকে যে লিড এফআই দেওয়া ছিল ওইটা আমরা অমিট করলাম, ওটার কার্যকারিতা নাই। আর একটা চিঠিতে কিন্তু বলে নাই যে আপনি 2025-এ আপনি এবিসি হোম কেয়ারের আন্ডারে চলে যাবেন। আমরা নিজেরা বলছি যে ওইটা হবে না, যে লাইসেন্স যারা আছে তারা। তবে ডেফিনেটলি এখন বড় পরিবর্তনটা হচ্ছে আপনার, আগে যেমন আপনার 2টা অ্যাসেসমেন্ট করতো, এখন কিন্তু 3টে অ্যাসেসমেন্ট করে। আগে যেমন আপনাকে 25 ঘন্টা দিত, এখন 12 ঘন্টা দেয়। আগে যারা 40 ঘন্টা ছিল ওটাকে কাট করে 30 ঘন্টা নিয়ে আসতেছে। আপনি একটা জিনিস বলেন, যে এটা আপনাদের কাছে আমার কোশ্চেন, যে যখন একটা এমএলটিসি আপনাকে 1 বছর হচ্ছে 35 ঘন্টা দিয়েছিল, যখন সে আবার রিঅ্যাসেসমেন্ট করে আপনাকে 25 ঘন্টা দিচ্ছে, তখন কি আপনি তার সাথে বার্গেনিং করতে পারতেছেন? কারণ ওটা হচ্ছে এমএলটিসি বা ওটার একটা বিদেশি কোম্পানি। আপনি কিন্তু বার্গেনিং শুধু আমার কাছে করতে পারতেছেন, যে ভাই আপনার 23 টাকা ছিল, আপনি এখন 21 টাকা করছেন, আমি চলে যাব। এটা ছাড়া কিন্তু কোনো বার্গেনিং। এই 21 টাকা থেকে 22 টাকা বা 23 টাকা আপনি কার কাছে যাবেন? আমি না দিলে কি আর একটা হোম কেয়ার দিবে? দেওয়ার কথা না। হিসাব বলে, অঙ্ক বলে বা গভর্নমেন্টের ল বলে দিতে পারবেন না। কিন্তু ওটা কিন্তু আপনি মেনে নিচ্ছেন যে ওকে 9 ঘন্টা আমার কম দিচ্ছে উইকলি 9 ঘন্টা হলে মাসে 36 ঘন্টা। আপনার মাসে 36 ঘন্টা হলে যদি আপনি 20 টাকা করেও পেতেন, ওখানে কিন্তু 700 টাকা আপনি লুজ করছেন অলরেডি। এটা কিন্তু আপনি মেনে নিয়েছেন, আপনার কিন্তু আর্গুমেন্ট করার কোনো জায়গা নেই। কারণ ওটা অ্যাসেসমেন্ট করে এমএলটিসি আপনাকে বলে দিয়েছে যে তুমি 25 ঘন্টার বেশি পাবা না। আই অ্যাকসেপ্ট দ্যাট ওয়ান। কিন্তু আপনি যখন ওই 40 ঘন্টার জায়গায় 2 টাকা করে কাটছে বা 1.5 টাকা কাটছে, তাহলে আপনার হচ্ছে কত? উইকলি কাটছে আপনার 60 টাকা বা $70। আপনি $70 কিন্তু খুব কষ্ট নিয়ে বলতেছেন আমার এত টাকা কেন কাটছেন, বা মাসে আপনার 150 টাকা। ওদিকে যখন আপনার আওয়ার কেটে দিবে তখন কিন্তু আপনি যাবে $700। আপনি এটা ধরেই রাখেন, আওয়ার তারা কাটবেই। কারণ তারা আমাদেরকে অলরেডি জানাইছে যে যাদের 35 ঘন্টা 30 ঘন্টা তাদেরকে আমরা 20 ঘন্টা 15 ঘন্টায় নিয়ে আসবো। এটা নিয়ে আসছে, ওখানে কিন্তু বাজেটটা তারা কাট করতেছে। আমরা কিন্তু সাইকোলজিক্যালি এটা অ্যাকসেপ্ট করতে পারতেছি খুব ইজিলি। ওকে আমাকে 25 ঘন্টার জায়গায় 15 ঘন্টা দিছে, এটা তো এমএলটিসি দিছে, কিন্তু আশা হোম কেয়ার যে 1 টাকা কমাইছে এটা আমরা মানতে পারছি না। জি, আমাদের আসলে আজকের মতো সময় শেষ হয়ে গেছে। আকাশ রহমান, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নো, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক কথা বললাম। এইগুলোই আমার যদি মনে হয় যে যারা এতটুকু বুঝতে পেরেছে, আমার মনে হয় তারা এই জিনিসটা অ্যাকসেপ্ট করবে ভালো মতো। এবং আরেকটা জিনিস বলে যায় যে আপনার লাইসেন্স নিয়ে আসলেই যে আপনার টাকাটা বাড়াই দিবে, এইটা মাথা থেকে আপনারা কিছুদিনের জন্য এটা ভুলে যান। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। নিশ্চয়ই। দর্শক, দ্য ভিউজ অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে। দর্শক, আপনারা যুক্ত হতে পারেন, টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে পারেন। TVN24 আমাদের ফেসবুক পেজ, ফেসবুকে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন। আমেরিকার রাজনীতিতে আমাদের কমিউনিটি অর্থাৎ বাংলাদেশি কমিউনিটির সম্পৃক্ততা কেমন, আমরা কতটুকু সক্রিয়, এই বিষয় নিয়ে আলোচনা করব। আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের নির্বাহী পরিচালক আহনাফ আলম। আহনাফ আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। সামনে নির্বাচন আসছে, জো বাইডেন সরে দাঁড়িয়েছে, কামালা হ্যারিস নির্বাচন করছে, ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা হয়েছে, নানাবিধ ঘটনা প্রতিদিনই ঘটছে। বলতে পারেন এই মুহূর্তে দেশের রাজনীতির মাঠ বেশ গরম। তবে সেই গরমের উত্তপ্ততা আমাদের কমিউনিটিতে একেবারেই নেই। আমরা খুব একটা সক্রিয় না, একেবারে কেন্দ্রীয় রাজনীতিতে। এই কারণটা দিয়ে শুরু করব, কেন? আসলে ধন্যবাদ। আমাদের মানুষের মধ্যে আসলে মেইন স্ট্রিমের যে উন্মাদনতা একটু কম। আমরা তার থেকে বেশি পছন্দ করি আমাদের কমিউনিটির নাচ, গানা, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম। আসলে হয়তো আমাদের মানুষ এখনো জিনিসটা অনুধাবন করতে পারছে না যে এখানকার মেইন স্ট্রিমের রাজনীতিতে আপনার যুক্ত হলে আমাদের পরবর্তী প্রজন্ম কিভাবে বেনিফিটেড হবে, এই জিনিসটা থেকে হয়তো আমরা একটু দূরে আছি। কিন্তু তারপর আমি বলবো যে অগ্রগতি যে হয়নি তা না, হচ্ছে, কিন্তু একটু স্লো। কারণ ইতিমধ্যে আপনারা হয়তো জেনে থাকবেন যে আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত 2 জন এখানে যারা বেড়ে উঠেছে, 2 জন কিন্তু বিশেষ করে নিউ ইয়র্কে ইলেক্টেড হয়েছে। তাছাড়াও নিউ ইয়র্কের বাইরেও কয়েকজন এবার প্রতিদ্বন্দ্বিতা করছে, বিশেষ করে কানেকটিকাটে একজন আছেন,
স্টেট সিনেটর, উনি ভালো করছেন, তারপরে জর্জিয়াতে আছে, তারপরে বিভিন্ন অঙ্গরাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু তুলনামূলক নিউ ইয়র্কে বাংলাদেশি যে উল্লেখযোগ্য সংখ্যক ওই অনুপাতে আসলে নিউ ইয়র্কে এটা খুবই কম। তো আমরা আশা করছি যে ভবিষ্যতে হয়তো আস্তে আস্তে এটা বাড়বে, কিন্তু বাড়ার জন্য যে কাজগুলি করা দরকার, আমাদের কমিউনিটির মানুষদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। আর আমরা যারা বিভিন্ন পর্যায়ে সংযুক্ত আছি, আমাদেরও মনে হয় আরেকটু কাজ করা দরকার, কিভাবে কমিউনিটির মানুষকে আমরা ইনভলভ করব এবং ভোট দিলে কি সুবিধাটা হবে এটা বোঝানো, এটা আমাদের আসলে কর্তব্য। এবং ভোট দেওয়া যে আমেরিকার সিটিজেনের যে ভোট দেওয়া এটা একটা নাগরিক কর্তব্য, সেটা আসলে আমাদের মানুষকে বুঝাতে হবে। একটু যদি তুলনাটা আপনার কাছে জানতে চাই, গত 2 দশক কিংবা 3 দশকের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমাদের যে অংশগ্রহণ রাজনীতিতে সেটি আসলে কতটা পরিবর্তন হয়েছে? আপনি 20 বছর কিংবা 30 বছর আগের আমেরিকাতে বাংলাদেশিরা কতটা সম্পৃক্ত ছিল, এখন কতটা সম্পৃক্ত কিংবা কতটা সচেতন? আসলে আমি বলবো দিন দিন বাড়ছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আসলে এই বাড়াটা যদি একটু অর্গানাইজ ওয়েতে হইতো তাহলে আসলেই খুব ভালো হতো। বিশেষ করে যারা আপনার এই মেইন স্ট্রিম জিনিসটা বুঝেন, আসলে মেইন স্ট্রিম মানে যে শুধু ডেমোক্রেট করা, মেইন স্ট্রিম মানে যে শুধু রিপাবলিকান করা, কিন্তু তা না। আপনি যেই যেই ক্ষেত্রে আছেন প্রত্যেকটা ইউনিয়নের সাথে যুক্ত হওয়া কিন্তু পার্ট অফ দ্য মেইন স্ট্রিম। তো এই জিনিসগুলি আমরা আসলে বুঝি না। আমরা আসলে এটা ছোট করে বলার জন্য না, আমরা বাংলাদেশ থেকে আসছি, আমরা আসলে দুইটা বড় রাজনৈতিক দলকে দেখে আসছি, আসলে আওয়ামী লীগ, বিএনপি। ঠিক এখানে এসে আমাদের কাছে মনে হয় যেন আমরা সেই ডেমোক্রেট রিপাবলিকান। আসলে আপনার এটা আসলে নেসেসারি না যে আপনাকে একেবারে ডেমোক্রেট রিপাবলিকান করতে হবে। আপনি কিন্তু চাইলে ইন্ডিপেন্ডেন্ট, কিংবা এখানে কিন্তু আরো অনেকগুলি পার্টি আছে, কনজারভেটিভ পার্টি আছে, ওয়ার্কিং ফ্যামিলিজ পার্টি আছে, অনেকগুলি পার্টিতে জিনিস হলো আপনি মানে মেইন স্ট্রিম কমিউনিটি শুধু যে দুইটা রাজনৈতিক দল আসলে কিন্তু তা না। বিভিন্ন ট্রেড ইউনিয়ন আছে, আপনি বিশেষ করে আপনার স্কুলগুলিতে প্যারেন্ট টিচারদের যেই ইয়েগুলি আছে ওখানে ইনভলভ হওয়া কিন্তু ইটস এ পার্ট অফ দ্য মেইন স্ট্রিম। তো যেটা বলতে চাচ্ছি যে অগ্রগতি হচ্ছে, তবে এটা আরেকটু অর্গানাইজ হতে হলে ভালো হতো। বিশেষ করে আপনার আরেকটা জিনিস আপনি যে প্রশ্ন করলেন যে আমাদের মানে তুলনা করলে আগের থেকে এখন কেমন, আমি বলবো যে একটু বেশি, কিন্তু আগের একটু আসলে এটা বললে অনেকে কিভাবে নেবে জানি না, কারণ আমার মনে হয় একটু কোয়ালিটিটা একটু ডিগ্রেডেড হচ্ছে। আচ্ছা, কারণ আপনার আমরা আসলে মানে মেইন স্ট্রিম অ্যাক্টিভিজমের থেকে আসলে ফটো সেশনটা একটু বেশি হয়ে যাচ্ছে, যেটা আসলে মেইন স্ট্রিম রাজনীতি আসলে কিন্তু ফটো সেশনটা কোনো অ্যাচিভমেন্ট না। আমার মনে হয় আপনি যদি কোনো একটা ভালো একটা কাজ করেন, এই কাজটা করলে যদি কমিউনিটির যদি কোনো কল্যাণ হয়, এটাই হলো আপনার অ্যাচিভমেন্ট। তো আশা করছি দিন যত যাবে আমরা আরেকটু অর্গানাইজ হব, আরেকটু সংঘবদ্ধ হব, এইভাবে আমরা এগিয়ে যাব। আমি একটু আমরা যারা জনসাধারণ আছি একটু তাদের বিষয়টা জানি, যে আমরা বাংলাদেশি কমিউনিটির যে সাধারণ মানুষ আছি, আমরা আসলে আমেরিকার রাজনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমাদের নিজস্ব যে ইস্যুগুলো আছে, এটা আমেরিকার একদম মেইন স্ট্রিমে যে ভোট, জাতীয় নির্বাচনের কথা যদি আমি বলি, সেই ভোটিং প্যাটার্নে আসলে কতটুকু প্রভাব ফেলে? আসলে ভোটের রাজনীতিতে আপনার অল্প কয়েকটি ভোটও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যে দেখে থাকবেন যে বিগত অনেকগুলি, বিশেষ করে গত 4 বছরের অনেকগুলি ইলেকশনে আপনার কয়েক হাজার ভোট কিন্তু একজন প্রার্থীকে জয়ী করতে সাহায্য করেছে। সো আমাদের যে ভোট আছে, অবশ্যই আমাদের ভোটটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদেরকে আসলে ভোট দিতে যেতে হবে। কারণ আমাদের অনেকেই ভোটার রেজিস্ট্রেশন করেছেন সিটিজেনের পরে, কিন্তু আসলে ওনারা ভোট দিতে যান না। অনেকেরই মনে প্রশ্ন থাকে যে আমি ভোট দিয়ে আসলে আমার লাভটা কি। তো আসলে ভোট দিয়ে ইনস্ট্যান্ট কোনো লাভ, এটা আসলে কাউকে এক্সপ্লেন করাটা খুবই ডিফিকাল্ট। কিন্তু আপনি যদি ভোট দেন, আপনার এখানকার ভোটে ওরা দেখে যে আপনার একটা ভোটার কতটা রেগুলার, আপনাকে ওইভাবে আসলে কাউন্ট করবে যখন ওরা পুলিংগুলি করে। সো আপনার ভোট দেওয়াটা অবশ্যই জরুরি। আর আপনি ভোট দিতে গেলেই আসলে আপনাকে ওরা কাউন্ট করবে যে আপনার ভোটটা ওদের জন্য কতটুকু কাজে লাগবে। আর আরেকটা জিনিস হলো, যেটা বলার চেষ্টা করছি, যে আমাদেরকে ভোট দিতে যেতে হবে। আসলে ভোট দিতে যদি না যাই আমরা, এটা কোনোভাবে আমরা প্রমাণ করতে পারবো না আমরা আসলে কত হাজার লোক আছি। সো ধরেন আমাদের নিউ ইয়র্কে সবাই বলে যে আমাদের 1.5 লাখ কিংবা 2 লাখ বাংলাদেশি আছে। আসলে কিন্তু ভোটের রাজনীতিতে আমাদের 20 থেকে 25 হাজারের বেশি এটা আসলে
এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো ডাটা নেই, কিন্তু যতটুকু ধারণা করতে পারছি যে বাংলাদেশি হয়তো ভোটার আছেন মানে প্রত্যেকটা মানে নিউ ইয়র্ক যে 5টা বড় ওইটা যদি হিসাব করি অ্যারাউন্ড 20 থেকে 25,000 হয়তো ম্যাক্সিমাম ভোটার আছেন, কিন্তু এর মধ্যে কতজন ভোট দিতে যান এটা আসলে মানে আইডেন্টিফাই করাটা খুবই টাফ। কারণ আমরা যেমন কুইন্সের বিভিন্ন ডিস্ট্রিক্টে যদি দেখি, আপনার এই পর্যন্ত যারা বাংলাদেশি বিভিন্ন ইলেকশনে আপনার অবতীর্ণ হয়েছেন কেউই কিন্তু আপনার 12 থেকে 1500-এর বেশি ভোট পান নাই। তার মানে এটাই কিন্তু বলে দেয় যে আসলে আমাদের ভোটের রাজনীতিতে আমরা কতটুকু পিছিয়ে। তো এই জিনিসগুলিতে অংশগ্রহণ বাড়ানোর জন্য কি আমরা কিছু করছি? না, অনেস্টলি বলতে যদি বলি আসলে এটা করছি না। আমরা যারা কমিউনিটিতে আছি আমরাও সেইভাবে কাজ করছি না, আবার যারা নির্বাচন করছেন হঠাৎ করে তারাও কিন্তু নির্বাচনের এই ভোটগুলিকে কিভাবে নিজেদের ভোট ব্যাংক করা যায় এটার জন্য তাদের কাছে কোনো ডেটাও নেই, এবং প্লাস এবং অনেস্টলি বলতে গেলে এই অনেক ক্যান্ডিডেট যারা ইলেকশন করেন ওরাও কিন্তু আমি কিন্তু চোখে দেখি না যে আসলে ওনারা কোনো ভোটার রেজিস্ট্রেশন ড্রাইভ করেছেন কিংবা মানুষকে বোঝানোর জন্য ওনারা মাঠে আছেন যে আপনারা ভোটার রেজিস্ট্রেশন করুন, আপনারা ভোট দিতে আসুন, এবং এটার যে সুবিধাগুলি এগুলিও যে আসলে ক্যান্ডিডেটরা বুঝাইতে আসলে সমর্থন হন না। কিন্তু আমার দেখার মধ্যে কিছু নন প্রফিট সংগঠন, বিশেষ করে আমাদের ডেমোক্রেটিক ক্লাব সহ কয়েকটি সংগঠন আমরা কয়েকবার ভোটার রেজিস্ট্রেশন ড্রাইভ দিয়েছি, এবং আমাদের সামনে সেপ্টেম্বরে বিশেষ করে নভেম্বরের আগে আমাদের কয়েকটি ভোটার রেজিস্ট্রেশন ড্রাইভ আছে। আমরা চেষ্টা করছি, কিন্তু আসলে প্রসেসটা খুবই স্লো। ভাষাগত বলি, সাংস্কৃতিক বলি কিংবা আর্থসামাজিক বলি, বিভিন্ন রকমের পার্থক্য থাকে। এই পার্থক্যগুলো কিংবা এই দূরত্বগুলো কি আমাদের রাজনীতিতে অংশগ্রহণকে কোনোভাবে প্রভাবিত করছে কিংবা কোনোভাবে বাধাগ্রস্ত করছে? আসলে একটু করছে, কারণ আসলে আপনি দেখবেন যে আমরা আসলে যেভাবে আমাদের বাংলাদেশি কোনো একটা ডেমনস্ট্রেশন হলেই যেভাবে আপনার উপচে পড়া ভিড় থাকে, কিন্তু আপনি যদি এখানের কোনো মেইন স্ট্রিমের কোনো ইভেন্ট করেন কিংবা আপনার কোনো ভোটার রেজিস্ট্রেশন ড্রাইভ করেন, এখানে কিন্তু আসলে আমরা ওইভাবে উল্লেখযোগ্য কোনো পার্টিসিপেশন দেখতে পাই না। তো এতে আসলে বোঝা যায় যে আমরা আসলে মানে এই ব্যাপারটা নিয়ে আসলে আমাদের আগ্রহ খুবই কম। আমাদের আগ্রহটা আসলে আমাদের ওই দেশীয় কালচার, তারপরে আপনার যেটা আপনি বললেন যে দেশীয় কোনো কিছু হলে ওখানে আমাদের উৎসাহটা বেশি থাকে। তো যেটা বললাম আসলে এটা নিয়ে আসলে আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করা দরকার, যারা মিডিয়াতে আছেন ওনারা, প্লাস আমরা যারা কমিউনিটিতে বিভিন্ন জায়গায় আছি, এটা আমাদের সবাইকে আসলে কাজ করা উচিত। দেশের একদম বলবো যে সেন্ট্রাল পলিটিক্সে শুধুমাত্র আমাদের কমিউনিটিকে কেন্দ্র করে, বাংলাদেশি কমিউনিটিকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো আইন কিংবা নীতিগত কোনো পরিবর্তন, বড় ধরনের কোনো পরিবর্তনের কোনো ইতিহাস কি আছে উল্লেখযোগ্য যেটা আমরা বলতে পারি? না, আসলেই এখানের যে আইনগুলি হয় এটা আসলে কোনো নির্দিষ্ট একটা কান্ট্রিকে আসলে টার্গেট করে করা হয় না। এটা আপনার বিভিন্ন রেসকে, ধরেন আমরা যেমন মুসলিমের উপরে হয়তো কোনো যদি আইন করে, এটা যেমন বিশেষ করে আপনার নিউ ইয়র্কে এক সময় ছিল আপনার মানুষের ব্যাকগ্রাউন্ড চেক করা, কিংবা আপনার ওই বিভিন্ন মসজিদগুলিতে আপনার আপনার এজেন্ট ফিট করা। সো এগুলি একটা সময় ছিল, কিন্তু আসলে শুধু যে বাংলাদেশি কাউকে কিংবা ইন্ডিয়ান কাউকে কোনো একটি দেশকে টার্গেট করে আসলে এমন কোনো নিয়ম এখানে হয়েছে বলে আমার আসলে জানা নেই। যেটা বললাম বিভিন্ন আপনার এশিয়ান কিংবা মুসলিম ওই 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 ইগুলিতে আসলে এটা হয়, কিন্তু কোনো একটি দেশকে টার্গেট করে আসলে কোনো কিছু হয় না। এমনিতে স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা আমাদের সাথে কতটুকু কানেক্টেড? আসলে যে কানেকশনগুলি আমার কাছে মনে হয় যেন কমিউনিটির থেকে ব্যক্তি পর্যায়ের কানেকশনটা একটু বেশি হয়ে যাচ্ছে। কারণ আপনারা যেহেতু আপনারা মিডিয়ার সাথে আছেন, আপনারা এটা দেখে থাকবেন যে কারণ বিদেশিরা আসলে আমাদের কাছে আমাদের অনুষ্ঠানগুলিতে আসে, ব্যক্তির নিমন্ত্রণে আসে, কিন্তু আসলে এই পলিটিশিয়ানরা যে শুধু আমাদের স্পেসিফিক বাংলাদেশি কমিউনিটির জন্য কিছু করেছেন এটা আসলে আমরা আসলে এখনো দেখতে পাইনি। বিশেষ করে আপনার আমাদের একবার জামাইকাতে একটা শহীদ মিনার হওয়ার কথা ছিল, কুইন্সবরো থেকে আমাদের জন্য মানিটা অ্যালোকেট করেছে, কিন্তু আমরা আসলে শেষ পর্যন্ত এটার আর প্রতিফলন দেখতে পাইনি। সো এটা আসলে শুধু যে ওদের দোষ তা না, আসলে যেটা বললাম আমাদের মধ্যে ইউনিটির অনেক অভাব আছে। তো আমার মনে হয় এগুলি নিয়ে যেই মেইন স্ট্রিম কমিউনিটিতে বিশেষ করে ইলেক্টেড অফিসিয়ালদের সাথে আমাদের আসলে আরো যোগাযোগ বৃদ্ধি করতে হবে, শুধু ব্যক্তি ওয়াইজ না, কমিউনিটির অনেক বিষয়গুলি নিয়ে আসলে ওদের কাছে আমাদের যাওয়া উচিত। আরেকটা জিনিস আপনি আমাকে একটু প্রশ্ন করেছেন, বিশেষ করে দেখেন যে ঈদের ছুটিটা কিন্তু নিউ ইয়র্কে আমরা
বাংলাদেশিরা বেশি উপভোগ করি, কিন্তু এটা শুধু যে বাংলাদেশের জন্য করা হয়েছে কিন্তু তা না, এটা শুধু মুসলিম কমিউনিটির জন্য করা হয়েছিল। জি, আরেকটা বিষয় জানবো যে আমরা বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে জানছিলাম, নানাবিধ সংকটের সম্পর্কে জানছিলাম, চ্যালেঞ্জ সম্পর্কে জানছিলাম। আমি যদি আপনার কাছে জিজ্ঞেস করি যে আসলে সমাধানটা কোথায়, আপনি কি ধরনের পরামর্শ দিবেন আমাদের সক্রিয়তার জন্য পলিটিক্সে, কি বলবেন আপনি, কিংবা কি পরামর্শ থাকবে আপনার? আমার পরামর্শ থাকবে যে আমরা সবাই আসলে এই দেশে আসছি, আমরা একটা ভালো জীবনের প্রত্যাশায়, কিন্তু আমাদের ব্যক্তি পারিবারিক জীবনের পাশেও আমাদের কিন্তু সামাজিক দায়িত্ব আছে। এই সামাজিক দায়িত্বটাই আপনি চাইলে আপনার এখানকার পলিটিক্স কিংবা নন প্রফিট বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আপনি এটার ব্যাপ্তি ঘটাতে পারেন। তো আমি বলবো যে সবাই সবার জায়গা থেকে চেষ্টা করে, এবং চেষ্টা করে আমরা যেন আমাদের মূলধারায় আমাদের নতুন প্রজন্মকে যারা স্কুল কলেজের আছে ওদেরকে আমরা সম্পৃক্ত করতে পারি। তো এইভাবেই আসলে আমরা এগিয়ে যাব। জি, নিশ্চয়ই। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আহনাফ আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, ধন্যবাদ। আর যেহেতু শেষ পর্যায়ে, আমি সবাইকে বলবো আপনারা ভোট দিতে আসেন, যাকেই ভোট দেন পছন্দের প্রার্থীকে ভোট দিবেন, সবাই নির্বাচনে অংশগ্রহণ করবেন। জি, নিশ্চয়ই। আমাদেরও আসলে এমন আহ্বান থাকবে। দর্শক, দ্য ভিউজ অনুষ্ঠানে এই ছিল এখনকার মতো। TVN24 এর সঙ্গেই থাকুন সবসময়। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।